ভারতের নাগা সাধু, এই যে নাগা সাধুরা বলছে 1 ঘন্টায় বাংলাদেশ দখলের হুমকি, বাংলাদেশ দখলের উদ্ভট হুমকি দিচ্ছে ভারতের নাগা সাধুরা। এই নাগা সাধুদের বিষয়ে আপনারা দেখেন একটু। এই যে নাগা সাধু, তারা বলতেছে 1 ঘন্টায় বাংলাদেশ দখল নেবে। ঠিক আছে, নাগা সাধুরা আসলে কারা আপনারা একটু দেখবেন, আমি একটু দেখবো নাগা সাধু। নাগা সাধু আসলে কারা, একটা ভিডিও পেয়েছি নাগা সাধুদের। এই যে দেখেন, এই যে নাগা সাধুরা, হ্যাঁ, সব ন্যাংটা উলঙ্গ সাধু নামের উগ্র সন্ত্রাসী, হ্যাঁ, লাঠি সোটা নিয়ে বলতেছে যে, লাঠি সোটা নিয়ে বলতেছে বাংলাদেশ দখলে নেবে। কত বড় চিন্তা ভাবনা যে বাংলাদেশ দখলে নিয়ে নেবে নাগা সাধুরা। দাদা, নাগা সাধুরা বাংলাদেশ দখল নেবে, তুমি কিছু বলবা? বলো। আমার হাসতে ইচ্ছে করতেছে এই কারণে, এরা যে জায়গায় আমেরিকায় এয়ারপোর্টে গিয়ে এত সুন্দর আপনার শৌচাগার থাকতে, হ্যাঁ, প্রকাশ্যে এরা নিজেদের ক্রিয়াকর্ম সেরে নেয়। আর এরা দেখেন, এরা ন্যাংটা প্রকাশ্যে আমাদের হ্যাঁ দেখেন, এই যে দেখেন ওপেনলি আপনার এই কাজটা করছে। এই বিষয়টা আপনার কিভাবে দেখবেন? দেখেন ওপেনলি বা চিন্তা করতে পারেন, মানে তারা ওপেনলি এখানে মানে আমেরিকার মতো জায়গায় পাবলিক প্লেসে, এখানে সামনে হলো লিফট, হ্যাঁ, এলিভেটর, মানে তার সামনে একটা ডাস্টবিনের উপর বসে হাগু করতেছে, আবার মোবাইল চালাচ্ছে না, মোবাইল চালাতে। দাদা দেখেন, এরা যে আমাদের দেশকে আপনার 10 মিনিটে 7 মিনিটে মানে এইভাবে যে উদ্ভট যে দল করার যে কথা বলছে, আমি বলি কি, আপনারা ভাই নিজেদেরকে আগে সভ্য তৈরি করেন। কারণ আমাদেরকে অন্তপক্ষে দখল করলেও আমাদের সাথে মেশার যে ন্যূনতম যে যোগ্যতা, আমাদের সাথে চলাফেরা করার জন্য যোগ্যতা লাগবে না, ওই যোগ্যতা তো তাদেরকে অর্জন করে আমাদেরকে দখল করতে হবে। হ্যাঁ অবশ্যই, কি বলেন দাদা? অবশ্যই দাদা। আমরা একটা টুইট দেখবো, এই টুইটটা দেখলে আমরা একটা টুইট দেখবো। এই যে টুইট দেখেন, এই দেখেন, এখানে দেখেন, মানে স্যান্ডস আপনার মেরিন বে লেখা, মেরিন বে স্যান্ডস কি যেন একটা লেখা। তো এখানে বসে হাগু করতেছে, মানে উন্মুক্ত জায়গায়। তো আমি এই ভিডিওটা কেন দেখলাম, দেখেন পুরো নিউ ইয়র্ক জোরে হলো, মানে হলো মলত্যাগ। আমি ওই দিন একটা বলছিলাম যে ইন্ডিয়ানদের খোলা জায়গায় মলত্যাগ এবং সেখানে পুকুরে গিয়ে সুচু করা, সেই পুকুরের পানি খাওয়া নিয়ে একটা গল্প বলছিলাম। এর কারণে আমেরিকানরা বমি করছিল। আমার ইন্ডিয়ান অনেক যারা আছে, আমার পেজে ফলো করেন, তারা বলছিলেন এগুলো গুজব, মিথ্যা। তা আমি তো বলছি হলো, মানে হলো মুরগির বাচ্চা, কিন্তু আসলে তো হলো উট পাখি, তাই না? ঘটনা উট পাখি, আমি বলছি মুরগির বাচ্চার মতো ছোট গল্প, এটা হয়ে গেছে উট পাখির মতো। হ্যাঁ, নিউ ইয়র্কে ভারতীয় ব্যক্তির প্রকাশ্যে মলত্যাগ, বিশ্বব্যাপী নিন্দার ঝড়। ঠিক আছে, আর এখানে তো এই যে দেখেন, বিষয়টা দেখলে কেমন একটা লাগে, মানে দেখতে মানে আমেরিকার একজন নারী বলছে দিস ইজ ফাকিং ডিসগাস্টিং। হ্যাঁ দাদা, তুমি কি বলো? এরা আমাদের দেশ দখল করে নেবে। আমি এই জন্য বললাম, আমাদের দখল করার জন্য ওরা যে 7 মিনিট 10 মিনিট দিচ্ছে না, এগুলো সব পাগলের পলাপ। আমাদেরকে, আমরা তো দখল হবই না, উল্টা আমি বলছিলাম যে আমাদেরকে দখল করতে গেলে তোমাদের 7 সিস্টার আমাদের বাংলাদেশের অংশ হয়ে যাবে না। আরেকটা এই নাগা সাধু, মানে আমাদের দেশে যারা ফকির গরিব ভিক্ষা করে বেড়ায়, এদেরকে মানে ল্যাংটা বলা হয়, যে নিঃস্ব। না, আমাদের দেশে ওই যে আপনার যদি শাহবাগে যায়, এখন যদি যাই আমরা, অনেক মানে গৃহহীন আমরা লোক পাবো। একটা ভিডিও দেখলাম এই নাগা সাধুদের, মানে হলো গোপনাঙ্গে এটা বের করা, এখানে একটা ঘন্টা ঝুলানো আছে, তাদের একজন ভারতীয় নারী এটা এরকম টুং করে বাড়ি দিয়ে এরকম মানে প্রণাম করতেছে। মানে দাদা, এটা একটা হাসির বিষয় না আমার কাছে। আমাদের প্রতিবেশী, আমাদের পাশের দেশ, এখানে তো একটা কালচারের বিষয়। হঠাৎ করে যদি এই ঘন্টা বাংলাদেশে ঢোকে, ঠিক আছে, এখন কি একটা অবস্থা বলতো? না, আমি এই জন্য বলছিলাম কি, মানে দাদা, আমি আমার হাসি আসতেছে, কিন্তু তারপর আমি হাসি থামিয়ে বলছি। আমি এই জন্য বলছিলাম যে ওনাদের দেশে যে নারীরা ওটা বাজিয়ে টুং করে বাজিয়ে আপনার প্রণাম করে, কিন্তু আমাদের দেশের লোকেরা কিন্তু বাজাবে না, ডিরেক্ট কেটে দিবে ভাই। কেটে দেবে? হ্যাঁ, নাকি বিচি খুলে ফুটবল খেলবে? এটা কেটে দিবে তো। না, ফুটবল তো খেলবে। হ্যাঁ, খেলার আগে মনে করেন 2টা বিচি আছে না, বিচিটা তো ফুটবল খেলবে, যেটা মানে ডাটা শাকের মতো ডান্ডা আছে, ওটা কেটে একেবারে মনে করেন। ময়ূক বলছিল, আমি যখন বললাম আমাদের এখানে আমার বাসায় 3টা ওয়াশরুম এবং তার অফিসে একটা ওয়াশরুমও নাই, বুঝছো তো? আমি একটু বলি, ময়ূক বলতেছে ওই ওয়াশরুমে আপনারা ঘুমান খান। আমার প্রশ্ন হলো, ইন্ডিয়ানরা কি ওয়াশরুমে খায় এবং ঘুমায়, যে কারণে আমাদেরকে বলতেছে ওয়াশরুমে আপনারা খান ঘুমান? শোনেন দাদা, অবশ্যই আমাদের ওয়াশরুমটা যে পরিষ্কার পরিচ্ছন্ন, ময়ূককে আমাদের ওয়াশরুমে যদি আমরা ভাত বিছাই দেই, খাইতে পারবে, এতটুকু পরিষ্কার পরিচ্ছন্ন। কিন্তু এটা আমাদের কালচারে যায় না, আমাদের যায় না, আমাদের কালচারে যায় না। আমরা যতই আপনার গরিব হই,
অন্তকে ওইরকম কালচার আমাদের মাঝে নাই। আমি এই জন্য আমাদের মাঝে বললাম নাই। যে আমাদের ঢাকা শহরে আপনার যারা কিনা শাহবাগে ফুটপাতে দাঁড়িয়ে আপনার ভিক্ষা করে, এরাও কিন্তু এইভাবে মানে ওই কালচার মেনটেন করে না। এদের আমাদের নিজস্ব একটা শৌচাগার আছে, বাংলাদেশে মোড়ে মোড়ে শৌচাগার আছে সরকারিভাবে। সরকারি হবে শুধু তাই না, হ্যাঁ। ভ্রাম্যমান শৌচাগার আছে ভ্রাম্যমান শৌচাগার আছে আমাদের। হ্যাঁ হ্যাঁ, যার কারণে আমরা অনেক সিভিলাইজড, তোমাদের মতো মানে আনসিভিলাইজড না আমরা। আনসিভিলাইজড না না। আমরা। এই যে মানে এগুলা দেখতে হাসি লাগে। এই যে এরা বাংলাদেশ হুমকি দিচ্ছে, হ্যাঁ কিছু ল্যাংটা তারা বাংলাদেশ দখলের হুমকি দিচ্ছে 1 ঘন্টায়, আর একটা প্রতিবন্ধী ল্যাংটাও আছে এখানে যাচ্ছে, ঠিক আছে? দাদা ঘন্টি দেখা যায় কিনা দেখেন তো। ঘন্টি দেখা যায় দাদা, এই যে ঘন্টিতে শর্ট দেওয়া গাড়িতে করে যাচ্ছে। নাগা সাধু, তো এই নাগা সাধুরা বাংলাদেশ দখল করে নেবে, ঠিক আছে? দেখা যাচ্ছে। যাই হোক, তো এই নাগা সাধুদের রহস্য কেউ যদি কিছু জানেন আমাদেরকে কমেন্টে জানাবেন। আর ভারতীয়দেরকে বলবো, ওই দিন টকশোতেও বলেছিলাম, বাংলাদেশের সাথে টক্কর দিতে যদি চাও তাহলে বাংলাদেশের মতো সভ্য হয়ে টক্কর দাও। হ্যাঁ। বিষয়টা হলো মানে তোমাদের যদি কিছু ভালো থাকে আমরা শিখবো, আমাদের কিছু যদি ভালো থাকে তোমরা এটা শেখো, ঠিক আছে? এটা ব্যালেন্স করো, ঠিক? আমাদের পিছনে না লাগে আমাদের মতো উন্নত হওয়ার চেষ্টা করো। যেমন আমাদের মাথা পিছু আয় $2700, তোমরাও চেষ্টা করো তোমাদের মাথা পিছু আয় $900-800। আচ্ছা দাদা, এটা চেষ্টা করো, ঠিক আছে? ভালো থেকে তোমরা ভালো শেখো, এটা তোমাদের প্রতি আমাদের বার্তা। বলো দাদা। আপনার কাছে একটা প্রশ্ন আমার, এই যে ময়ূক যে মনে করে মলম, আমাদের ঢাকা শহরে মলম বিক্রেতার মতো যেভাবে আপনার টুংটাং মানে চিৎকার চেঁচামেচি করে, এবং এই যে বলে যে আপনার এদের ভারত থেকে পেঁয়াজ আনতে গেলে 2 ঘন্টা, চীন থেকে আনতে গেলে 16 ঘন্টা, যে একটা ক্যালকুলেশন দেখালো, হ্যাঁ আমরা কি ওদের থেকে ফিটে নিয়ে আসি নাকি? দাদা আমরা তো টাকা আছে আমাদের, ওরা যেভাবে আমাদেরকে বলছে মানে আমরা ভিক্ষা করে নিয়ে আসি, মানে এই বিষয়ে আমরা আসলে আপনার অভিমত একটু জানাবেন। এখন আমরা যদি ভিক্ষাই করে নিয়ে আসতাম, মানে ফকিরের কাছ থেকে আবার কেউ ভিক্ষা চায় নাকি? না হ্যাঁ, না, তাহলে আমরা দেখো, আমরা পেঁয়াজ ভিক্ষা করে যদি আমরা পেঁয়াজ ভিক্ষা করে নিয়ে আসি, পেঁয়াজ যদি মাগনা দেয়, তাহলে ওদের কৃষকরা কান্নাকাটি করে কেন? ওদের কৃষকরা এত ভালো যে মাগনাতে আমরা পেঁয়াজ নিচ্ছি না দিয়ে কাঁদতেছে নাকি? মাগনায় পেঁয়াজ নিচ্ছি না দিয়ে কাঁদতেছে। ওই কেজিতে 3 টাকা, আমাদের বাংলাদেশে কত টাকা? 60 টাকা 70 টাকা। 60 টাকা। তাহলে আমরা 60 টাকায় 1 কেজি পেঁয়াজ কিনে খাওয়ার সামর্থ্য রাখি। সামর্থ্য আমরা রাখি, আর এরা কেজি পেঁয়াজ 3 টাকা কিনে খাওয়ার সামর্থ্য রাখে না, তাই না দাদা? হ্যাঁ হ্যাঁ, ময়ূকের বাড়ির সামনে তো ওদের দেশের নাগরিকরা এই যে পেঁয়াজ আলু নিয়ে গিয়ে বিক্ষোভ ওখানে করছে, বিক্ষোভ করেছে। বিক্ষোভ করছে। আমরা হলো এই নাগা সাধুদের আরো কিছু ভিডিও দেখবো। আপনারা দেখছেন এখানে নাগা সাধুদের আরো ভিডিও আছে। এটা হচ্ছে আপনার অসভ্য একটা কালচার, এটা আমাদের বাংলাদেশের বর্তমানে সভ্য পৃথিবীর সাথে এই কালচার যায় না দাদা। এই যে পানিতে হাবু ভাসতেছে, পানিতে হাবু ভাসছে। এই যে আরে হাবু ভাসতেছে। সি। হ্যাঁ হ্যাঁ, এখানে দুপুর দিচ্ছে। আমি বলছি মানে মানে আমরা এগুলো দেখে আমাদের বমি চলে আসতেছে। তুমি চলে আসতেছে। এগুলো আমাদের কালচারের সাথে না না না, বমি এটা তো আচ্ছা, এই বিষয়ে আপনার হলো ভারতীয় নাগরিকরা যদি দেখেন, ঠিক আছে, কি বলবো দাদা দিদি, আপনারা একটু আসলে আমাদেরকে কমেন্টে জানাবেন। আজ 2 জানুয়ারি, বেশ কিছুদিন থেকেই, বলতে গেলে 1 মাসেরও বেশি সময় আগে থেকে 2 জানুয়ারির দিকে আমাদের দৃষ্টি ছিল, কারণ 2 জানুয়ারি জনাব চিন্ময় কৃষ্ণ দাস তার জামিন শুনানি নির্ধারিত ছিল। আমাদের নিশ্চয়ই মনে আছে তাকে নিয়ে বহু ঘটনা ঘটেছে, তাকে গ্রেফতার এবং সেই গ্রেফতারকে কেন্দ্র করে আদালত প্রাঙ্গণে মারাত্মক হই হট্টগোল এবং তাতে হত্যা করা হয়েছে একজন আইনজীবীকে। আমরা এভাবে বলবো, যেখানে প্রতিবাদকারী হিন্দু সম্প্রদায়ের মানুষের হাতে খুন হয়েছেন একজন মুসলিম সম্প্রদায়ের আইনজীবী। আমরা তখন এটা বলেছিলাম যে বাংলাদেশের মানুষ চরমতম সহনশীলতা দেখিয়েছে এবং সেটা দেখিয়ে এটাকে একটা ধর্মীয় দাঙ্গায় পরিণত হতে দেয়নি। এই পরিকল্পনা খুব স্পষ্টভাবেই ছিল। যাই হোক, আজ তার জামিন শুনানির দিন ধার্য ছিল, সেই শুনানিতে জনাব চিন্ময়ের জামিন হয়নি, তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। এখন এটার প্রভাব কী হবে বা জামিন কেন হয়নি আসলে আমরা বলতে পারবো না, এটা আদালতের এখতিয়ার, এবং আমরা বিশ্বাস করি এটা শেখ হাসিনার আদালত না, এই বাংলাদেশে শেখ হাসিনা পরবর্তী বাংলাদেশে আদালত স্বাধীনভাবে কাজ করছে বলে আমরা বিশ্বাস করতে চাই। নিশ্চয়ই তাদের কাছে সেরকম গ্রাউন্ড আছে, কিন্তু আমরা যদি দূর থেকে দেখার চেষ্টা করি ওখানে ঠিকই যুক্তিতর্ক হয়েছে আমি জানি না, এবং আদালত কিসের ভিত্তিতে এই সিদ্ধান্ত নিয়েছেন সেটাও এখন পর্যন্ত আমরা মিডিয়ায় পাইনি। কিন্তু এটুকু আমরা বুঝতে পারি যে জনাব চিন্ময়কে প্রাথমিকভাবে যে কারণে গ্রেফতার করা হয়েছিল, তারপর বিশেষ করে আদালত প্রাঙ্গণে যে মব তৈরি হয়েছিল এবং সেই মব যা করেছিল সেটা একটা বিরাট ঘটনা ছিল, ফৌজদারি অপরাধের মতো ছিল, এবং হত্যাকাণ্ড তো মারাত্মক ফৌজদারি অপরাধ, সেটা তো ঘটেছেই। তো সবকিছু বিবেচনায় নিয়ে এবং তার সাথে তার সম্পৃক্ততা বা সংশ্লেষ আছে কি না তারা নিশ্চয়ই তদন্ত করে সেই চেষ্টা করেছেন বের করার জন্য, সেটা একটা কারণ হবার সম্ভাবনা আছে। কারণ এখন আর শুধুমাত্র তিনি আগে যে কারণ হয়েছেন তা না, তার সাথে দেশকে অশান্ত করে তোলার, দেশে একটা সাম্প্রদায়িক দাঙ্গা উস্কে দেওয়ার যে পরিকল্পনা তার সাথে তিনি জড়িত থাকতে পারেন। বোধ করি এসব বিবেচনায় নিয়ে আমি আবার বলছি, জাস্ট আমার অনুমান এবং ধারণা, এটা তাকে জামিন দেওয়া হয়নি, কিন্তু এটা নিয়ে প্রচুর রিয়াকশন আসলে হতে থাকবে, আমরা এটা বুঝতে পারি। এর সাথে আরেকটা তথ্য যোগ করব, জনাব চিন্ময়ের যিনি আইনজীবী আছেন তিনি দেশে ফিরছেন না,
আমরা খেয়াল করেছি, যেমন রবীন্দ্র ঘোষ এই ভদ্রলোকে নিয়ে আমরা কথা বলেছি, আমরা দেখেছি দেশের বিরুদ্ধে কি অকল্পনীয় বিষোদ্গার তিনি করছেন, বিষোদ্গার, পরিকল্পিত বিষোদ্গার, ডিসইনফরমেশন উনি ছড়িয়েছেন ভারতের মতো করে, ভারতের মিডিয়া যেভাবে ছড়ায় ঠিক সেভাবে। ওনার বক্তব্য শুনতে মনে হচ্ছিল যে আরেকজন ময়ূখ চৌধুরী কথা বলছেন, উনি বাংলাদেশি অবশ্য। যাই হোক, তিনি অসুস্থ হয়ে তিনি হসপিটালাইজড হয়েছেন এরকম কথাও বলছেন। কিন্তু এর আগে আমরা এই না আসার কারণটা আমরা মেলাতে পারবো, আমরা ধারণা করি সেটা হচ্ছে তিনি বাংলাদেশে তিনি নাকি তার জীবন হুমকির মুখে, তিনি বাঁচেন মরেন বাংলাদেশে ফিরবেন, মানে এই ধরনের বাক্য ব্যবহার করেছেন। ভারতীয় যে ন্যারেটিভ, যে একজন হিন্দু আইনজীবী যিনি জনাব চিন্ময়ের হয়ে আদালতে লড়তে গেছেন, তিনি জীবনের হুমকিতে আছেন, এই ধরনের ন্যারেটিভ তিনি এস্টাবলিশ করতে যাচ্ছেন। এবং তখনই আমাদের অনেকের মনে হয়েছিল তিনি বাংলাদেশে আর ফিরতে নাও পারেন। তিনি যদিও বলেছিলেন তিনি ফিরবেন, পাঁচি মরি ফিরবো, এই ধরনের কথা ইন্টারভিউতে বলেছেন। আমি আর বিস্তারিতগুলো দেখাচ্ছি না, আমি এটা আলাদা ভিডিও করেছিলাম। যাই হোক, আমরা মেলাতে পারি যে তিনি আসলে উনি অসুস্থ থাকতেও পারেন, চিকিৎসার কথা বলছেন, বলে গেছেন, যদিও তাকে আমরা বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতে দেখেছি এবং সাক্ষাৎকার দিতে দেখেছি। কিন্তু অসুস্থ না হয়ে থাকলেও উনি আসতেন না বলে আমরা বিশ্বাস করি, এবং যদি না আসেন তাহলে আসলে অসুস্থ এটা বলাটাই প্রাথমিকভাবে সহজ। এবং ভবিষ্যতে আমরা একটু অনুমান করে রাখি, ভবিষ্যতে তিনি এটাকেও যুক্তি হিসেবে আনার চেষ্টা করতে পারেন যে তিনি বাংলাদেশে ফেরাটা ঝুঁকিপূর্ণ মনে করছেন। একটা ছোট্ট কথা আবার না বলে পারছি না, ওনার একটা ইন্টারভিউতে উনি দাবি করেছেন তার 2 সন্তান ভারতের নাগরিক, তারা ভারতে চলে গেছে। তার 5 বছরের সন্তান বলেছিল যে তিনি তো সেই সময় বাংলাদেশে থাকা নিরাপদ মনে করছেন না, সেই কারণে তিনি তাকে পাঠিয়ে দিয়েছেন 5 বছর বয়সে। তো জনাব চিন্ময় মানে বাংলাদেশে 5 বছরের হিন্দু শিশুও বুঝতে পারে এটা কত নিরাপত্তাহীন তারা। রবীন্দ্র ঘোষ সেটা কি বোঝেননি, তিনি থেকে গেলেন। যাই হোক, আমরা এখন দুটো ঘটনাকে একত্রে মেলানো হবে বলে আমি ধারণা করি। মানে জামিন দেওয়া হয়নি এবং এটা নিয়ে বাংলাদেশের আদালতকে তোয়াক্কা না করে এটাকে দায় চাপিয়ে দেওয়া হবে সরকারের উপর, এটা আমরা নিশ্চিতভাবে বলতে পারি। তবে এখানে একটা কথা একটু যোগ করে রাখা ভালো, ট্রেডিশনালি বাংলাদেশের সরকারগুলো নিম্ন আদালতকে ইনফ্লুয়েন্স করেছে, এটা ভুল না। এবং সাংবিধানিকভাবে সংবিধানের আর্টিকেল 116 অনুযায়ী এখনও নিম্ন আদালতের নানান কিছু চাকরিতে যাওয়া, বদলি, পদোন্নতি, এই ধরনের জিনিসগুলোতে মূলত সক্ষমতা রাষ্ট্রপতির হাতে, যিনি সুপ্রিম কোর্টের সাথে আলোচনা করে ঠিক করবেন এগুলো। রাষ্ট্রপতি মানে আর্টিকেল 48(3) অনুযায়ী আসলে প্রধানমন্ত্রী বা প্রধান উপদেষ্টা। সো অন্য নিম্ন আদালতের উপরে সাংবিধানিক কর্তৃত্ব, সাংবিধানিক প্রভাব এখনো সাংবিধানিকভাবে সরকারের প্রভাব আছে, এটা আমরা মেনে নিয়ে কথা বলছি। কিন্তু আমি বারবার বলছি যে এটা যদি থেকেও থাকে, এটা আসলে এই সরকারও ভাবে এটাকে দেখবে না, কিন্তু ভারত এই প্রোপাগ্যান্ডা চালাবে এবং সেটা আবার শুরু হবে, কোনো সন্দেহ নাই। কারণ তারা এই চিন্ময় ইস্যুতে একটার পর একটা মিথ্যা বলেছে। তাকে ইসকন সদস্য বানানোর চেষ্টা হয়েছে, যদিও তিনি বহিষ্কৃত হয়েছিলেন, এবং চাইল্ড অ্যাবিউজের কারণে, শিশু নির্যাতনের কারণে তিনি ইসকনকে দিয়ে বহিষ্কৃত হয়েছিলেন, কেন্দ্রীয় ইসকনকে দিয়ে। এই সব কিছু লুকিয়ে রেখে একজন সন্ত হিসাবে, সাধু হিসাবে তাকে পোর্ট্রে করার চেষ্টা করা হয়েছিল তাদের ন্যারেটিভের কারণে। এবং এই জামিন না হওয়াটার পেছনেও সরকারকে দায়ী করা হবে এবং সরকারের বিরুদ্ধে আবার ভারতীয় মিডিয়া ঝাঁপিয়ে পড়বে, আমরা এটা বলতেই পারি। যদিও এই দেশে কী উনি ঘটিয়েছেন সেগুলো আসলে তারা কগনিজেন্সে নেবে না। আমার মানে দিনের শেষে আসলে জনাব চিন্ময় 2 দেশের সরকারের, আমি বলবো, এক ধরনের শক্তি পরীক্ষার জায়গায় পরিণত হয়েছে। কারণ ভারত সরকারও মিথ্যা স্টেটমেন্ট দিয়েছিল জনাব চিন্ময়কে নিয়ে, যেটা আমাদের সরকার প্রটেস্ট করেছে, এবং ভারতকে স্মরণ করিয়ে দিয়েছিল যে বাংলাদেশ কারো অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করে না, মন্তব্য করে না, ভারতও যেন সেটা দেখায়। ইয়াস, ইট ইজ। আমরা বহুবার বলেছি জনাব চিন্ময় যদি অন্যায় অবিচারের শিকার হন, আমরা কথা বলবো, হ্যাঁ, তার মানবাধিকার লঙ্ঘিত হলে আমরা বিশ্বাস করি পৃথিবীর অনেক দেশ মানবাধিকার একটা সর্বজনীন ব্যাপার, কথা বলতে হবে, কিন্তু ভারতের সেই রাইটটাই, যে কথাটা আমরা বারবার বলছি। বাংলাদেশের ভেতরে যখন সব ডিজাস্টার ঘটে যাচ্ছিল, শেখ হাসিনা গুম, খুন, নির্যাতন, মামলার মাধ্যমে বিরোধী দলকে দমন করছিলেন, তখন এমন কি ওই সময় বেশিরভাগ বা প্রায় শতভাগই মুসলিম মানুষ, হিন্দুদের উপরে যখন অত্যাচার, অন্যায়, নিপীড়ন হয়েছিল, 2021 সালে পূজাকে কেন্দ্র করে সারা বাংলাদেশে যে পরিমাণ হিন্দু মানুষ মারা গেছেন, যে পরিমাণ মন্দির ভাঙচুরের শিকার হয়েছে, ইতিহাসে আর কখনো হয়নি, ইতিহাসের কাছাকাছি কিছু হয়নি। কিন্তু ভারত তো তখনও চুপ ছিল। সুতরাং হিন্দু আসলে ইস্যু না, হিন্দু কার্ডটা সে প্রয়োজন মতো খেলে। আওয়ামী লীগ যেহেতু তার চাকর ছিল, তার সব পারপাস সার্ভ করছিল, তাই তাকে ছাড় দিচ্ছিল, সেই তুলনায় এখন করছে। সে কারণেই বলছে ভারতের কোনো নৈতিক অধিকার, অর্থাৎ আমাদের অভ্যন্তরীণ বিষয়ে কথা বলা নেই, বাংলাদেশ এটা স্মরণ করিয়ে দিয়েছিল। কিন্তু না, তারা এটা করবেন কারণ তারা চান যে বাংলাদেশের এই ডক্টর ইউনূসের সরকারটা ডিস্টেবিলাইজড হোক, আনস্টেবল হয়ে উঠুক। এটা তারা ডিস্টেবিলাইজ করতে চাইছেন শুরু থেকেই। রাষ্ট্রীয়ভাবে স্টেটমেন্ট আসবে কিনা জানি না, কিন্তু ভারতের আসলে মিডিয়া, গদি মিডিয়া, তার কোলে থাকা মিডিয়া, মোদির মানে সোকল্ড একসময়কার বিখ্যাত সব প্রাতিষ্ঠানিক মিডিয়াও আসলে তার হয়ে কাজ করছেন। এগুলো আসলে সরকারেরই প্রোপাগ্যান্ডা। সুতরাং মিডিয়াতেও যাদের পেছনে সরকারের অবস্থান, সুতরাং তারা এটা করবেন, এটা করে যাবেন। এবং আমরা আগেরবার যেমন তাদের ক্রমাগত এবং তুমুল ডিসইনফরমেশনের বিরুদ্ধে ফাইট করার চেষ্টা করেছি, আমরা এবারও করবো। তবে আবারও সেই পুরনো কথাটা বলে শেষ করি, আমাদের আসলে ইংরেজিতে প্রচুর এগুলো কমব্যাট করার চেষ্টা করতে হবে, বিশেষ করে ভিডিও কন্টেন্ট করতে হবে। কিছু কিছু ইনিশিয়েটিভ শুরু হয়েছে এবং এগুলো খুব দ্রুত যাতে শুরু হয়, দ্রুত যাতে মাঠে আসে, এই জিনিসগুলো আসলে কন্টিনিউ করতে হবে আমাদের। না না না, যে আমি পলিটিক্যাল বক্তব্য দেইনি তো ভাইজান, আপনি একটা পয়েন্ট দেখান যে আমি পলিটিক্যাল বক্তব্য। না না না, কিচ্ছু বলিনি। মুসলমানদের পাওয়ার জোরে বলা লাগবে, আছে না নাই? মুসলমানদের পারমাণবিক বোমা লাগে না, AK-47 লাগে না, চাইনিজ রিভলভার লাগে না। কি কেন বলবো? তবে সাদাকে সাদা আর কালোকে কালো বলাই লাগবে, কারণ আমরা গোলাম একজনের, তিনি কে, এটা আমাদের বলাই লাগবে। কারণ কোরআনের ময়দানে কোরআনের কথা যদি না বলা যায়, তাহলে আর এ দেশে থেকে আমাদের লাভ কি? জি বলেন।
ঠান্ডা মাথায় মানে কিভাবে বলবো বলেন আপনি? আমি কি বলেছি বলেন? ঠান্ডা মাথা আর গরম মাথা, কোরআনের কথা তো গরমই হবে, ঠান্ডা হবে কেন? মানুষ কেন উত্তেজিত করবে? আপনি কি বলেছেন মেকআপ খালেদা জিয়া? না মেকআপ করে আমি মেকআপ না, উনি না মেকআপ খালেদা ওটা বলেন না, আমি সবার কথা বলছি। আমি তো অনেকের কথা বলছি। আমি পরিস্থিতিটা হ্যাঁ ভাই আপনারা বসেন, আপনারা বলেন। আচ্ছা ঠিক আছে, আমি তো দেইনি ভাইজান, কোনো পয়েন্ট থাকলে সেটা বলেন, আপনি দিয়েছেন এখানে বলেন। খালেদা জিয়া মেকআপ করেছে আপনার সমস্যা না এটা তো বলা বললে কি সমস্যা? এটা তো তার বিরুদ্ধে তো কিছু বলিনি। আপনি কেন বললেন? আপনি কেন বললেন? কেন বললেন তাই যদি কোনো পলিটিক্যাল মঞ্চ হয় সেখানে যে আপনি কিন্তু বলতেই পারেন, কারণ আপনি কোনো রাজনৈতিক দলের নেতৃত্ব দিচ্ছেন না তো। না আমরা তো তার বিপক্ষে কিছু বলিনি তো। কি সমস্যা কি? হ্যাঁ হ্যাঁ জি বলেন। বেগম জিয়াকে কিছু বলিনি তো আমি। আপনি বলেন যে ভাই আপনি এটা বলছেন, একটা বক্তব্য দেখান যে আমি এটা বলছি, সেটা বলেন। বলেন যে সেটা বলে দেন যে আমি এটা বলছি। আপনারা কি শুনছেন কেউ? হ্যাঁ আপনারা বলেন যে আমি এটা বলছি, তাহলে আমি সেটা আমি একটু শুনতে চাই, এখানে কি উনি কি কোনো বক্তব্য দিয়েছেন, পলিটিক্যাল বক্তব্য বা খালেদা জিয়াকে নিয়ে কোনো বক্তব্য দিয়েছেন? আমি নেগেটিভ কোনো বক্তব্য আমি দেই না। আমরা বাংলাদেশের প্রতিটা জেলায় প্রতিদিন কথা বলি, আমরা এমন কোনো কথা বলি না যেটা দেশের বিরোধী, কোনো নেতা নেত্রীর বিরুদ্ধে কোনো কথা আমরা বলি না। জি বলেন। ঠান্ডা মাথায় মানে কিভাবে বলবো বলেন আপনি? আমি কি বলেছি বলেন? ঠান্ডা মাথা আর গরম মাথা, কোরআনের কথা তো গরমই হবে, ঠান্ডা হবে কেন? মানুষ কেন উত্তেজিত করবে? আমি এলাকাবাসীকে বলবো আপনারা শান্ত হন, এটা সাতবাড়িয়ার কোনো নজির নাই।